তৃণমূলের দেখবেন এই সুপার নিউমারিকে হয়তো অনেকে জেলে যায়নি, কিন্তু যদি এইটা হয় অনেকেই এবার জেলে যাবে। রায় পরিষ্কার বলা আছে যে একমাত্র অযোগ্য যারা প্রমাণিত অযোগ্য তাদের বাদ দিয়ে 2016-তে যে 22 লক্ষ পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছিল তারা সবাই বসতে পারবে, এবং এটাই রায় এবং এটাই সুপ্রিম কোর্টের রায়। অরিজিনাল যোগ্য যদি বেরোয় তাহলে দেখা যাবে কত লোক টাকা দিয়ে ইন্টারভিউ এর নম্বর বাড়িয়ে চাকরি পেয়েছে। তা তৃণমূলের যেসব নেতাদের টাকা দিয়েছে চাকরি দেওয়ার জন্য, আমরা দেখেছি কুণাল ঘোষ কি বলেছে যে একজন মন্ত্রী যিনি এখনো ক্যাবিনেটে আছেন তিনি টাকা নিয়েছেন চাকরি দেওয়ার জন্য, তাহলে তাদের নাম তো বেরিয়ে আসবে। তাই এই যোগ্যর লিস্ট আসবে না। এবং আমি বলে দিচ্ছি যে মুখ্যমন্ত্রী নিজে ফাঁসছে এবং আপনাদের ফাঁসাচ্ছে, যোগ্যদের ফাঁসাচ্ছে, আবার তাদেরকে দিয়ে কন্টেম্প্ট অফ কোর্ট করাচ্ছে, আপনাদের ঘাড়ে বন্দুক রেখে আবার সেই অযোগ্যদেরই বাঁচানোর চেষ্টা করছেন। আমি তো এখন আপনাদের মাধ্যমে সিবিআই কে বলবো, যারা প্রমাণিত টেন্টেড তাদেরকে ডাকুন, ডেকে দরকার হলে হেফাজতে নিয়ে তাদের তদন্ত করে বার করুন তারা কাকে কাকে টাকাটা দিয়েছে এবং তাদেরকেও এবার হেফাজতে নিন। এটা অস্বীকার করে লাভ নেই। এই যে এত বড় দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির যে সামনে আনা, এর পেছনে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বড় অবদান আছে। কারণ দেখুন, আপনি বলতে পারেন শাসক দলের জয়, কারণ ক্যাবিনেটে যারা মন্ত্রী তারা হয়তো জেলে যাবে না, কিন্তু শাসক দলের এটা পরাজয়। আমি বলবো যে তারা এই সুপ্রিম কোর্টে শুধুমাত্র এসএলপি ফাইল করেছিল যাতে করে তারা যেন জেলে না যায়, কিন্তু এত যে যোগ্য ছেলে মেয়ে তাদের চাকরিটা কি করে বাঁচানো যায় তার জন্য রাজ্য সরকারের কোনো প্রচেষ্টা নেই। এটা রাজ্য সরকারের পরাজয়, জয় না। সত্যতা একটা প্রশ্ন আমাদের দর্শকরা তুলছেন একদম শহীদ মিনারের পাদদেশ থেকে, আমি একটু আগেই ঘুরে এসেছি, সেখানে একটা প্রশ্ন আজকে একদম উদ্বেলিত হচ্ছে যে অবৈধভাবে নিযুক্ত শিক্ষকদের নিরাপত্তা দিতেই এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল, তাও কেন ছাড় দেওয়া হলো সুপ্রিম কোর্টের? তাও কি দেখুন, আমি আপনাকে বলছি, স্কুল সার্ভিস কমিশন একটি অ্যাপ্লিকেশন করে বলে যে আমরা অতিরিক্ত শূন্যপদ যেটা ক্রিয়েট করা হয়েছে সেখানে আমরা অযোগ্যদের নিয়োগ দেব। সেখানে আজকে সুপ্রিম কোর্ট বলে এটা অন্যায়, এটা করা যায় না। অ্যাট দি সেম টাইম সুপ্রিম কোর্ট বলে ক্যাবিনেট ডিসিশন নিয়েছিল সুপার নিউমারিক পোস্ট তৈরি করার, সেটা গভর্নরের অ্যাডভাইসে নিয়েছিল, সেটা তদন্তার আওতায় আসবে না। কিন্তু সুপার নিউমারিক পোস্ট করা যায় কি যায় না সেটা বিচার করবে হাইকোর্ট। কিন্তু এটা আজকে পরিষ্কার, সুপ্রিম কোর্টও বলেছে যে এসএসসি যে ডিসিশন নিয়েছিল অযোগ্যদের সুপার নিউমারিক পোস্টে চাকরি দেবে, সেটা অন্যায়, সেটা করা যায় না। একদম চাকরিহারাদের হাহাকার একদিকে, মুখ্যমন্ত্রী নিজে বললেন একদম প্রেস কনফারেন্স করে দুপুরবেলা 3টের সময়, আমি এই রায় মানি না। কি বলবেন? উনি মিথ্যে কথা বলছেন। কারণ উনি একদিকে বলছেন উনি এই রায় মানেন না, উনি যোগ্যদের চাকরিতে ফেরাবেন, কাউকে পরীক্ষা দিতে হবে না, এটা উনি বলছেন। উনি দ্বিচারিতা করছেন, কারণ ওনারই আরেক অধীনে এক দপ্তর মধ্যশিক্ষা পর্ষদ অলরেডি সুপ্রিম কোর্টে একটা আবেদন করে বলেছে আমরা এই রায় মেনে নিচ্ছি, নতুন করে আমরা পরীক্ষা নেব, শুধু যতদিন না পরীক্ষাটা শেষ হচ্ছে ততদিন শিক্ষক নেই, তাই যারা যোগ্য তারা যেন স্কুলে পড়াতে পারে। তার মানে ওনারা এই রায় মেনে নিচ্ছে এবং ওনারা এও বলেছেন ওরা নতুন করে পরীক্ষা নেবে। যদি সেটাই হয় তাহলে মুখ্যমন্ত্রী যে কথাগুলো যোগ্যদের আবার মিথ্যে আশ্বাস দিচ্ছে যে আপনাদের পরীক্ষায় বসতে হবে না, আমি দেখে নেব, কারুর চাকরি যাবে না, উনি কি করে এই দ্বিচারিতা করছেন, আবারও মিথ্যে কথা বলছেন। কারণ ওনার লক্ষ্যই হলো, কালকেও দেখবেন উনি বলেছেন আগে যোগ্যদের দেখে নি তারপর অযোগ্যদের আমি দেখবো কেন তারা বাদ। উনি কে দেখার? যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সমস্ত বিচার করে এরা অযোগ্য, এসএসসি বলছে আপাতত এদের পাওয়া গেছে অযোগ্য, উনি কে বিচার করার? তার মানে উনি আবারও দ্বিচারিতা করছেন, মিথ্যে কথা বলছেন। কারণ ওনার একমাত্র লক্ষ্য হচ্ছে অযোগ্যদের চাকরি বাঁচানো। কারণ এই অযোগ্যদের চাকরি না বাঁচলে এই অযোগ্যরা যেসব নেতাদের টাকা দিয়েছে চাকরি পাওয়ার জন্য তাদের বাড়িতে গিয়ে টাকা চাইবে, এবং সেটা যদি হয়, আজকে তৃণমূলের দেখবেন এই সুপার নিউমারিকে হয়তো অনেকে জেলে যায়নি, কিন্তু যদি এইটা হয় অনেকেই এবার জেলে যাবে। আমি একটা প্রশ্ন করব। আপনি বললেন সুদীপ্ত দা আপনি একজন আইনজীবী, অন্যদিকে শাসক দলের সাংসদ, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও একজন আইনজীবী। আমি দেখলাম যখনই আমরা দেখলাম যে এই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের কপি এলো, তিনি একটি প্রেস কনফারেন্স করে বলছেন যে আপনাদের উদ্দেশ্যে একদম সরাসরি তিনি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা কি পেলো, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যে এই মামলা করলো তারা তো বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে মামলা করেছিল, তারা কি তাদের একটা ক্লায়েন্টকেও চাকরি দিতে পারলো? কারণ এই পরীক্ষায় একমাত্র অ্যাপিয়ার করতে পারবে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল
তারাই, অর্থাৎ তিনি বলছেন যারা অ্যাপয়েন্টিস রয়েছেন তারাই শুধুমাত্র এই এক্সাম যে রিকন্ডাক্ট করা হবে সেখানে অ্যাপিয়ার করতে পারবেন। কি দেখুন, বলবেন? উনি একজন যথেষ্ট অভিজ্ঞ আইনজীবী, তবে আমি বলবো উনি রায়েরটা হয়তো ঠিকঠাক পড়েননি বা পড়ার সময় পাননি, যেটাই হোক সেটা ওনার ব্যাপার। রায় পরিষ্কার বলা আছে যে একমাত্র অযোগ্য যারা প্রমাণিত অযোগ্য তাদের বাদ দিয়ে 2016-তে যে 22 লক্ষ পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছিল তারা সবাই বসতে পারবে, এবং এটাই রায় এবং এটাই সুপ্রিম কোর্টের রায়, সেটা উনি ভালোভাবেও জানেন। উনি বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এরকম বক্তব্য দিয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যারা 22 লক্ষ পরীক্ষার্থী তারাই পরীক্ষায় বসবে, শুধুমাত্র সুপ্রিম কোর্টের রায় যারা প্রমাণিত টেন্টেড, যারা ওয়েমার ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়েছে, যারা এক্সপায়ারির পরে চাকরি পেয়েছে, যারা প্যানেলের বহির্ভূত, যারা র্যাঙ্ক জাম্পিং, তারা বাদ দিয়ে সবাই এই পরীক্ষায় বসতে পারবে। শুধু দা, আপনারা বারংবার বলেছেন একটা কথা যে এই যে টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে যে সেগ্রিগেশন, এই সেগ্রিগেট করার প্রসিডিওরটাই একদম করে উঠতে পারেনি এসএসসি। এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে সুপ্রিম কোর্ট এখনো জানাতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য। কি বলবেন? দেখুন, মানে এই ধরনের কথার কোনো উত্তরই হয় না, কারণ চাকরি দিয়েছেন মমতা ব্যানার্জির সরকার, আর বলে দেওয়া কে যোগ্য সেটা বলবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট। চাকরি দিয়েছে রেকমেন্ডেশন করেছে এসএসসি, চাকরি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, আর যোগ্য কে সেটা বলবে সুপ্রিম কোর্ট। উনি কেন বলবেন না যোগ্যকে? লিস্ট ওনার কাছে থাকা উচিত। আবার বলবেনই বা কি করে? আমরা সবাই দেখেছি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলছে আমার পক্ষে বলা সম্ভবই না কে যোগ্য। সত্যি তো, উনি বলবেন কি করে? উনি নিজেও জানেন না কে যোগ্য, বা ওনাকে বলতে দেওয়া হয়নি কে যোগ্য। কারণ অরিজিনাল যোগ্য যদি বেরোয় তাহলে দেখা যাবে কত লোক টাকা দিয়ে ইন্টারভিউয়ের নম্বর বাড়িয়ে চাকরি পেয়েছে। তা তৃণমূলের যেসব নেতাদের টাকা দিয়েছে চাকরি দেওয়ার জন্য, আমরা দেখেছি কুণাল ঘোষ কি বলেছে, যে একজন মন্ত্রী যিনি এখনো ক্যাবিনেটে আছেন তিনি টাকা নিয়েছেন চাকরি দেওয়ার জন্য। তাহলে তাদের নাম তো বেরিয়ে আসবে, তাই এই যোগ্য লিস্ট আসবে না। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে কেন সুপ্রিম কোর্ট যোগ্যর তালিকা কেন উনি দেবেন? আপনি পরীক্ষা নিয়েছেন, আপনার দপ্তর পরীক্ষা নিয়েছে, তারা দিয়ে দিক বেছে যে এরা হলো যোগ্য। সেই তালিকা আজ অব্দি আসলো না কেন? আমার তো প্রশ্ন সেটা যদি আসতো তাহলে কিন্তু আজকে একটা যোগ্যরও চাকরি যেত না। আজকের দিনে দাঁড়িয়েও সেই তালিকা দিতে পারছে না পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশন। সত্যতা, এখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের এক্স জাস্টিস এবং বর্তমানে বিজেপি সাংসদ, তিনি অবধি বলছেন যে এখনো কিছু রাস্তা একটা কমিশন গঠন করার কথা তিনি পরামর্শ ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন, যে কমিশনে রীতিমতো আপনাদের নাম করে বলেছেন যে সেই কমিশনে আমাকে রাখা হোক, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে রাখা হোক, সুদীপ্ত দাশগুপ্তকে রাখা হোক, বিক্রম বন্দ্যোপাধ্যায়কে রাখা হোক এবং ফিরদৌস শামীমকে রাখা হোক। এইরকম একটা কমিশন গঠন করার প্রস্তাব তিনি দিচ্ছেন, কি বলবেন? দেখুন, উনি যেটা বলেছেন এটা একটা ভুল। আমি যতদূর শুনেছি উনি বলেছেন সরকার যোগ্যদের তালিকা তৈরি করুক, কমিটি সেটা দেখবে, দেখার পর সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে। এই যে উনি প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব সঠিক না বেঠিক পরের বিষয়। সবার আগে তো সরকারকে বলতে হবে যে আমরা যোগ্যর তালিকা দিতে রাজি, তারপরে এই কমিটি, তারপরে রিভিউ। সে তালিকাই তো দিচ্ছে না, তাই কমিটি হবে কি কমিটি হবে না সে তো পরের বিষয়। আগে সরকার তালিকা দিক, তারপর তো এই কমিটি সরকার অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তো সরকারের ওপর দিচ্ছি, সে করা যায় কি যায় না পরের বিষয়। আগে সরকার যোগ্যর তালিকা দিক। আমার প্রশ্ন, সরকার এখনো অবধি কেন যোগ্যর তালিকা দিতে পারছে না? কেন এখনো মমতা ব্যানার্জি বলছে আমি অযোগ্যদের নিয়ে পরে বসে দেখবো তারা কেন অযোগ্য? উনি কে দেখার? তার কারণ ওনার মূল লক্ষ্যই হচ্ছে অযোগ্যদের চাকরি বাঁচানো। অন রেকর্ড উনি সুপ্রিম কোর্টে যে এসএলপি ফাইল করেছেন সেখানে উনি বলছেন যাতে সুপার নিউমারিক পোস্টে বিরুদ্ধে যেন তদন্ত না হয়, সেইটি নিয়ে উনি এখনো অযোগ্যদেরই পাশে, যোগ্যদের পাশে উনি না। সত্যতা, এই ধরনের কোনো কমিশন যদি গঠন হয়, থাকবেন সেরকম ধরনের কমিশন? আমি আবারও আপনাকে বললাম, এই কমিটি তখনই হবে কি হবে না সে তো পরের বিষয়। আগে তো সর্বোপরি সেই যোগ্যর তালিকা দিতে হবে। গাছে কাঁঠাল গোফে তেল দিয়ে তো লাভ নেই, আগে যোগ্যের তালিকা দিক, তারপরে ভাববো। ইতিমধ্যেই এসএসসি সিদ্ধান্ত নিয়েছে তারা রিভিউ পিটিশন ফাইল করবে। কতটা কি আশানুরূপ ফল আসতে পারে? দেখুন, আবার কিসের রিভিউ পিটিশন? অলরেডি তো মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে বলেই নিয়েছে যে আমরা এই রায় মেনে নিচ্ছি। শুধুমাত্র যতদিন না নতুন পরীক্ষা হচ্ছে ততদিন অবধি যোগ্যরা চাকরি করবে। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যারা যোগ্য
তারা চাকরি করবে। মানে এই সুপ্রিম কোর্ট কিন্তু কাউকে যোগ্য বলেনি। সুপ্রিম কোর্ট যাদের টেন্টেড বলেছে তারা বাদ দিয়ে আপাতত যতদিন না সিলেকশন প্রসেস নতুন হয় তারা চাকরি করবে। তার মানে তো পর্ষদ সরকার এই রায় মেনে নিয়েছে। এখনো যে আপনারা চাকরি প্রার্থীদের ভুল বোঝাচ্ছেন, কিসের ভুল বোঝাচ্ছেন? আপনি তো দ্বিচারিতা করছেন, মিথ্যে কথা বলছে। এবং আমি বলে দিচ্ছি যে মুখ্যমন্ত্রী নিজে ফাঁসছে এবং আপনাদের ফাঁসাচ্ছে, যোগ্যদের ফাঁসাচ্ছে, আবার তাদেরকে দিয়ে কন্টেম্প্ট অফ কোর্ট করাচ্ছে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে চাকরি বাতিল, তার মানে বাতিল। আপনি যদি স্কুলে যান আপনিও কন্টেম্প্ট অফ কোর্টের আওতায় পড়বেন, এটা ভুলে যাবেন না। উনি আপনাদের আবার ফাঁসাচ্ছে এবং আপনাদের ঘাড়ে বন্দুক রেখে আবার সেই অযোগ্যদেরই বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা যেখানে বলছেন যে অলরেডি সার্ভিস টার্মিনেটেড হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন কোথায় একজনকেও কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? আপনারা ওনার কোনো আইনের জ্ঞানই নেই, আমি বলতে বাধ্য হচ্ছে, আইনের জ্ঞানই নেই। যদিও উনি নিজেকে আইন অজ্ঞ বলে নিজেকে দাবি করেন যে উনি আইনজীবী, যেখানে সুপ্রিম কোর্ট টার্মিনেট করে দিয়েছে, আলাদা করে টার্মিনেট অফ সার্ভিস না দিলেও সেটা স্ট্যান্ডস টার্মিনেটেড, আলাদা করে দেওয়ারও দরকার নেই। যদি নাও দেয় তাহলেও স্ট্যান্ড টার্মিনেটেড, টার্মিনেশন লেটারের কোনো দরকার হয় না। মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন, আপনি এক্ষুনি মুখ্যমন্ত্রীর আইনের বিষয়ে পারদর্শিকতার প্রসঙ্গ যখন উঠে এলো, মুখ্যমন্ত্রী একটা কথা সুদীপ্তদা বারংবার বলছেন যে আমাকে রাম বাম চক্রান্ত করছে, পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থাটা তাকে রীতিমতো ডিমলিশ করে দেওয়ার, এবং তিনি বলছেন আমাকে জেলে পাঠাবে, ক্যাচ মি ইফ ইউ ক্যান। একদম জনপ্রিয় হলিউড সিনেমার প্রসঙ্গ আমি টেনে আনতে বাধ্য হচ্ছি। তিনি বলছেন ক্যাচ মি ইফ ইউ ক্যান, আমাকে জেলে ভরবে। কেন বারংবার জেলের প্রসঙ্গ আসছে সুদীপ্তদা? উনি আগে থেকে এই গাউনি গেয়ে রাখছেন, কারণ উনি ভয় পাচ্ছেন যে এত বড় দুর্নীতি করেছি, আমার মন্ত্রীরা করেছে। এবার যদি সঠিক আরো ভালো তদন্ত হয়, গভীরে গিয়ে আরো তদন্ত হয়, দেখা যাবে যে এই দুর্নীতির টাকা কার কাছে গেছে। আমি তো এখন আপনাদের মাধ্যমে সিবিআই কে বলবো, যারা প্রমাণিত টেন্টেড তাদেরকে ডাকুন, ডেকে দরকার হলে হেফাজতে নিয়ে তাদের তদন্ত করে বার করুন তারা কাকে কাকে টাকাটা দিয়েছে, এবং তাদেরকেও এবার হেফাজতে নিন। কারণ এটা বার করতে হবে, হাইকোর্টের অর্ডার ছিল ফাইন্ড আউট দি মানি ট্রেল, টাকাটা এরা কাকে দিয়েছে এবং সেই টাকাটা কার কাছে গেছে, যে চাকরি এই অযোগ্যরা যারা চাকরি পেয়েছে। একটা কথা থেকে যাচ্ছে যে আজকের এই যে 8 তারিখের আজকের এই মামলা, এই সুপ্রিম শুনানির দিকে তাকিয়েছিল গোটা রাজ্য, এবং সেখানে মুখ্যমন্ত্রীর বারবার জেলে যাওয়ার প্রসঙ্গ, কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী এই যে জেলে যাওয়ার কথা বলছেন, কিছুটা কি সুরাহা হলো? কিসের সুরাহা? দুর্নীতি প্রমাণিত, উনি যোগ্যদের জন্য কোনো প্রচেষ্টা করছেন না, প্রমাণিত। সুরাহা কি? উনি এখনো অবধি এইটা কার্যত মেনে নিয়েছেন যে দুর্নীতি হয়েছে, উনি দুর্নীতি করেছেন, দুর্নীতি করে চাকরি দিয়েছেন। 2011 থেকে এই আমলে যত নিয়োগ হয়েছে, প্রাইমারি বলুন, স্কুল সার্ভিস কমিশন যাই বলুন, তার 90% হলো দুর্নীতিগ্রস্ত নিয়োগ। যদি প্রকৃত তদন্ত হয়, সঠিক তদন্ত হয়, দেখা যাবে 90% দুর্নীতিগ্রস্ত নিয়োগ, টাকার বিনিময়ে চাকরি হয়েছে, চাকরি চুরি হয়েছে। শুধু আপনাদেরকে উদ্দেশ্য করে একদম বিকাশ ভট্টাচার্যকে নাম ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি কেন যাবেন মামলা করতে, এবং উনি কেন যাবেন মামলা করতে, কিসের জন্য মামলা করতে গেলেন, এবং তিনি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পলিটিক্যালি আইসোলেট করে দেওয়া উচিত। দেখুন, মামলা করতে গেছেন বিকাশ ভট্টাচার্য, গেছেন আমি গেছি, বিক্রম ব্যানার্জি গেছেন, কারণ আপনি দুর্নীতি করেছেন, আপনি দুর্নীতি করবেন না, মামলা হবে না। দুর্নীতি করবেন, 1000 বার মামলা হবে, এক। আর দ্বিতীয় কথা, উনি একটা কথা সঠিক বলেছেন, বিকাশ ভট্টাচার্যকে পলিটিক্যালি আইসোলেট করা হোক। কারণ এইটা বলে উনি এটা প্রমাণিত করে দিয়েছেন যারা দুর্নীতির বিপক্ষে তারা বিকাশ ভট্টাচার্যের পক্ষে, যারা দুর্নীতির পক্ষে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এটা তো পরিষ্কার। তাহলে কি বাংলায় পলিটিক্যালি দুটো দিক, দুটো মেরুকরণ হয়ে গেল? একটা পক্ষ হলো যারা দুর্নীতির পক্ষে, একটা হলো যারা দুর্নীতির বিপক্ষে। আমরা বিকাশ বাবুরা দুর্নীতির বিপক্ষে, আর মমতা ব্যানার্জি দুর্নীতির পক্ষে, প্রমাণিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জীবনে জেনে শুনে কারোর চাকরি খায়নি, বাম আমলে যে সকল চাকরি হয়েছে আমি ক্ষমতা আসার পরে কারোর চাকরি টার্মিনেট হয়নি, কারণ আমি বদল চেয়েছিলাম, বদলানো। প্রথমত উনি যদি এটা করে থাকেন তর্কের খাতিরে যে বাম আমলে দুর্নীতি করে চাকরি হয়েছে, সেটা উনি জেনেছেন, করেননি, সেটাও একটা অন্যায়। কারণ একজনও যদি দুর্নীতি করে যেই আমলেই চাকরি পেয়ে থাকুক না কেন, একজন দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে আরেকজন যিনি যোগ্য তার সঙ্গে উনি প্রতারণা করেছেন। উনি তো সবার মুখ্যমন্ত্রী, উনি আরেকজনের সঙ্গে তারা প্রতারণা করলেন কেন? কে বলেছে? উনি আজকে একটা সাংবিধানিক পোস্টে বসে একজন অযোগ্য চাকরি বাঁচানো মানে একজন যোগ্য প্রার্থীর সঙ্গে প্রতারণা করা। উনি সেটা করছেন কি করে? আসল কথা হলো এগুলো হলো মার্কেট, বাজার গরম করা কথা। উনি শত চেষ্টা করেও বামফ্রন্টের একটা দুর্নীতিগ্রস্ত চাকরি বার করতে পারেনি, বরঞ্চ
মামলা করে সে আমরাই 2001 সালে, ওই সময় তো অনেক গণতন্ত্র ছিল, তাই জন্য অনেক স্কুল ম্যানেজিং কমিটিতে বিরোধীরা ছিল। সেই সময় একটি ভুল নিয়োগ হয়েছিল, বেআইনি নিয়োগ হয়েছিল, সেইটা আজকে গিয়ে আমরাই বাতিল করলাম, উনি করেননি। আর যিনি বাতিল হয়েছে, যার চাকরি, তিনি তৃণমূলের নেতা। আবার আমি শেষ কয়েকটা প্রশ্ন করবো আপনার কাছে। সুতরাং একদম ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন, আজকে আমি যোগ্যদের কথা প্রথমে শুনবো, অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখে নিচ্ছি। তিনি বলছেন যে চাকরিহারা যোগ্যদের জন্য আইনি লড়াই শীর্ষ আদালতে লড়বেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, প্রশান্ত ভূষণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাকেশ দ্বিবেদীরা। কিভাবে দেখছেন? দেখুন, এর আগেও এই আইনজীবীরাই লড়েছেন, কি হয়েছে? কিচ্ছু হয়নি। দুর্নীতি যেখানে প্রমাণিত, এখানে কারুর কিছু করার নেই। উনি আমার আপনার করের টাকা দিয়ে এই নামি আইনজীবীদের, এত কস্টলি আইনজীবীদের রেখেছেন, লাভ কিছু হয় না। তো আমার আপনার টাকা, এরম আমার আপনার টাকা উনি দুর্নীতি করছেন এবং দুর্নীতিকে বাঁচানোর জন্য খরচা করছেন। আর আবার কি লড়বেন? ওনার পর্ষদ তো অলরেডি বলে দিয়েছেন, যিনি চাকরি দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ, তারা বলে দিয়েছেন তারা এই জাজমেন্ট মেনে নিচ্ছে, তারা নতুন করে পরীক্ষা নেবে। এরপরে আবার উনি কি লড়বেন? সুতরাং একদমই মুখ্যমন্ত্রী, আমার শেষ কয়েকটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী বলছেন যে এখনই কারো চাকরি যাচ্ছে না, আপনারা স্কুলে যান, পড়ান, যেখানে কন্টেম্পট অফ কোর্ট, কন্টেম্পট অফ কোর্ট। উনি নিজেও কন্টেম্পট অফ কোর্ট করছেন, আর এই যোগ্য চাকরি প্রার্থীরা যারা বলছে আমরা যোগ্য, তাদেরও এই কন্টেম্পটের আওতায় ইচ্ছা করে নিয়ে আসছে, যাতে করে আবার এই সব দেখিয়ে অযোগ্যদের চাকরি উনি বাঁচাতে পারেন। এর বাইরে কিচ্ছু না। ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার কথা বলছেন, বলছেন পুষিয়ে দেবো। কি পুষিয়ে দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী? এই যে বলেন, এটাও এক ধরনের অপমান। এই যোগ্য চাকরি প্রার্থী যারা বলছেন আমরা যোগ্য, তারা কি অপরাধ করেছে? তারা যদি একজনও যোগ্য থাকে, সে তো নিজের মেধার ভিত্তিতে পেয়েছে। কিন্তু আপনারা দুর্নীতি করেছেন বলে, আপনার সরকার দুর্নীতি করেছে বলে সে একজন হলো যোগ্য প্রার্থীরা যে চাকরি খোয়াতে হয়েছে, তার জন্য আপনি নেন, তাকে আপনি কি পুষিয়ে দেবেন? তার এই যে সামাজিক যে লাঞ্ছনা, সেটা আপনি তাকে ফিরিয়ে দিতে পারবেন? কোনোদিনও পারবেন না। আপনার এই দুর্নীতির জন্য আজকে এরা ভুক্তভোগী। সুতরাং আমার শেষ দুটো প্রশ্ন। একদম মুখ্যমন্ত্রী বলছেন যে এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি একদম ডিওয়াই চন্দ্রচূড়, তিনি ডিওয়াই চন্দ্রচূড়কে উদ্দেশ্য করে তিনি বলছেন যে চন্দ্রচূড়জি এই কেসটাকে একদম স্টে করিয়ে দিয়েছিলেন। তারপরে বিচারপতি সঞ্জীব খান্নাকে উদ্দেশ্য করে বলছেন আর আরেকজন বিচারপতি এসে রীতিমতো ক্যান্সেল করে দিলেন। এর মানেটা আপনারা খুঁজেন। দেখুন, এই বোধটুকুনি যার নেই, আমি কি বলবো বলুন তো? একটি মামলায় একটি অন্তর্বর্তী রায় দেয়, এবং যখন ফাইনাল রায় হয়, ফাইনালি ডিসিশন নিয়ে ফাইনাল রায় হয়। অন্তর্বর্তী রায়তে জাস্টিস চন্দ্রচূড় পরিষ্কার বলে দিয়েছিলেন, যেহেতু এতজনের চাকরি গেছে, এনারা অ্যাপিল করেছেন, আমি এদের অ্যাপিল শুনছি, তাই জন্য আপাতত এদের চাকরি যাবে না। কিন্তু ওই রায়তেও বলা ছিল, যদি এনাদের চাকরি যায়, প্রত্যেককে উইথ ইন্টারেস্ট টাকা ফেরত দিতে হবে। তারপর আরেকজন জাস্টিস সঞ্জীব খান্না এই মামলা শুনেছেন, উনি মনে করেছেন যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তাই এটা বাতিল করা প্রয়োজন, উনি বাতিল করেছেন। অন্যায় কিসের? এটা বোঝার জন্য তো সামান্য আইনের জ্ঞান থাকা দরকার। যার নেই তিনি এই রকম কথা বলবেন, যার আছে তিনি সেটা বলবেন না। সমালোচনা করছেন, এই কথাটাকে টেপ করে ওনাকে জেলে পাঠানো হতে পারে, সেটা উনি বোঝেন, এত সোজা নয়। উনিও আইনি লড়াই লড়ে এসেছেন। উনি কিরম আইনের লড়াই নিয়েছেন, ওনার কথার মাধ্যমেই সেটা পরিষ্কার। এই নিয়ে যত কম কথা বলবো ততই ভালো। আসলে তো না, প্রাথমিকেও কি কোথাও গিয়ে বাতিল হতে পারে? 60,000 চাকরি, শুধু তাই না, একদম পুরসভাতেও রয়েছে দেদার নিয়ম। পুরসভা বলুন, প্রাইমারি বলুন, কলেজ সার্ভিস কমিশন বলুন, আপনি 2011 পরে যেখানে যত নিয়োগ হয়েছে, আগেও বললাম 90% হলো বেআইনি নিয়োগ। যদি সঠিক তদন্ত হয়, তাহলে দেখবেন 90% চাকরি বাতিল হচ্ছে। কারণ ওনার পলিসি ছিল টাকা দিন, চাকরি নিন। আর শেষ প্রশ্ন আপনার কাছে। ইতিমধ্যে আমরা দেখলাম জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একদম শুরুতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনেকে কিংপিন বলেন এই সমস্ত মামলার ক্ষেত্রে। আজকে এই সুপ্রিম এই শুনানির পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই এসএসসি দপ্তরে তিনি যাত্রা করবেন, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে নিয়ে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা অস্বীকার করে লাভ নেই। এই যে এত বড় দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির যে সামনে আনা, এর পেছনে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বড় অবদান আছে। কারণ উনি বিচারপতি হিসেবে যখন রায় দিয়েছেন, প্রত্যেকটা সঠিক এবং ঠিক রায় দিয়েছেন, সেটা আজকে প্রমাণিত। আজকে উনি এই যে প্রচেষ্টা, এই যে শুরু করেছিলেন, যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এটা উনি শুরু করেছিলেন, নো ডাউট। এখন উনি একজন সাংসদ, উনি সাংসদ হিসেবে ওনার
উনি যদি মনে করেন আমি কোনো আন্দোলন করব বা আমি কিছু, সেটা উনি করতে পারেন, এটা তো অন্যায় কিছু না। এই মামলা এরপর থেকে শুনানি হবে কলকাতা হাইকোর্টে, কতটা আশাবাদী আপনার? অবশ্যই আশাবাদী, কারণ আইনে আপনাকে বললাম অতিরিক্ত শূন্যপদ করা যায় না, তখনই করা যায় এক্সট্রিম এক্সিজেন্সিতে। এই যে অতিরিক্ত শূন্যপদ করে আমি ওয়েটিং লিস্ট থেকে চাকরি দেবো, সেটা করা যায় না, সেটা বেআইনি। সুপ্রিম কোর্টের বহুত রুলিং আছে। অলরেডি যখন মামলায় শুনানি হবে, আমাদের যা যা দেখানোর আমরা অবশ্যই সেটা দেখাবো।